আমাদের আজকের যে দুজন অতিথি শেখ রিশাদুল আরব, রিশাদ প্রেসিডেন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্সেস ক্লাব, এবং সাথে আছে মহসিনা খান, উপ কার্যনির্বাহী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সকালের বাংলাদেশে। শুভ সকাল, কেমন আছেন আপনারা? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো আছি আমরা, ধন্যবাদ। রিশাদ, আপনি যেহেতু প্রেসিডেন্ট, উই শুড স্টার্ট উইথ দ্য প্রেসিডেন্ট। আপনারা যেই কথাটা বললেন আর কি, যে আপনাদের যে হিউম্যান রিসোর্স ক্লাব আছে, আমরা জানি যে হিউম্যান রিসোর্স ক্লাব থেকে আপনারা একটা প্রোগ্রাম করছেন, যে ইভেন্টের কারণে আজকে আপনারা এইটা দিয়ে যদি শুরু করেন, যে কি প্রোগ্রাম, কবে থেকে শুরু হচ্ছে কিংবা হবে, কারা এখানে জয়েন করবে ইত্যাদি। হ্যাঁ, শিওর। শুভ সকাল সবাইকে, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ফ্লোরটা দেওয়ার জন্য। প্রথমেই আমাদের ইভেন্টের নামের বিষয়ে একটু পরিষ্কার করে দিতে চাই যে আমাদের নামটা হচ্ছে HR ক্যালিব্রেশন। মজার বিষয় হলো যে আমরা যখন পোস্টার আমরা পাবলিশ করি, সবাই দেখে ভাবে HR সেলিব্রেশন, ও সবাই দেখে ভাবে এখানে হয়তো অনেক কিছু সেলিব্রেট করা হবে, অনেক সেলিব্রেশন টাইপের কিছু একটা হবে, বাট অ্যাকচুয়ালি এটা না। আমরা HR ক্যালিব্রেশন একটু ভেঙে যদি বলি, ক্যালিব্রেশন মানে হলো কোনো কিছু মেজার করা বা কোনো কিছু গণনা করা। তো আমাদের কনসেপ্টটা এটি যে আমরা যে হিউম্যান রিসোর্সের ওয়ান অফ দ্য মেইন পার্ট, যে আমাদের ট্যালেন্ট মেজার করে ইন্ডাস্ট্রিতে সেট করা, বা ট্যালেন্ট মেজার করে সেই হিউম্যান রিসোর্সদের ট্যালেন্ট অনুযায়ী তাদের সেগমেন্টে স্থাপন করা, এইটার কাজটার জন্য ফোকাস করি আমাদের এই HR ক্যালিব্রেশনটা আর কি লঞ্চ করা, যে এখান থেকে যেন ফিউচার HR যারা আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা এই ট্যালেন্টটা মেজার করতে ঠিকমতো শেখে। এবং HR ক্যালিব্রেশনের যদি খুব শর্টভাবে সামারি করি, তাহলে এখানে আমাদের HR বেস কেস দেওয়া হয়। বাংলাদেশে অনেক বিজনেস কম্পিটিশন হয়, মার্কেটিং কম্পিটিশন হয়, বিজনেস কম্পিটিশন, বাট আমাদের HR বেস কেস কম্পিটিশন খুব কম হয়। আমরা করি, BUP করে। তো এইখানে আমাদের 3টা ফেজে HR রিলেটেড কেস দেওয়া হয়, এবং সেটার সলভ হচ্ছে আমাদের বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবখান থেকে ওপেন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসরা এখানে আসেন, ওনারা কেসটা সলভ করেন। এবং এখানে ডিরেক্ট ইন্ডাস্ট্রিতে যারা HR প্রফেশনালরা আছেন, অর্থাৎ যারা আমাদেরকে ডিরেক্টলি কয়েকদিন পর রিক্রুট করবেন স্টুডেন্ট থেকে, অথবা হচ্ছে যারা নেক্সট ডে HR ইন্ডাস্ট্রিকে লিড করছেন বাংলাদেশে, তারা এখানে জাজ হিসেবে আসেন অথবা স্পিকার হিসেবে আসেন বিভিন্ন ফেজে। তারা এখানে সেশনও নেন, এবং যে কেসগুলো সলভ করে স্টুডেন্টরা দেয় সেটার জাজমেন্টও ওনারা করেন। সুন্দর। মহসিনা, আপনার কাছে আসতে চাই, যদিও লেডিস ফার্স্ট হিসেবে আপনার কাছে যাওয়া উচিত ছিল, ইমদাদদের কাছ থেকে আমরা এই প্রতিশোধটা নিব। না, আমি সরি, আমি লেডিস ফার্স্ট কিংবা না, আমরা পজিশন ওয়াইজ গিয়েছি। আরেকটা ক্যালিব্রেশন বললো না, ওই মেজারমেন্ট হচ্ছে পজিশন ওয়াইজ। আসছি আমরা সেই জায়গাটাতেও আসব। যেইখানটায় আসলে আমার প্রশ্ন, আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন নিয়োগের জায়গা থেকে। আমরা সাধারণত দেখি যে বাংলাদেশে এখন নিয়োগের ক্ষেত্রে নানা রকমের চড়াই উতরাই পার হতে হয়। পড়াশোনা করা অনেক ভালো ছাত্রছাত্রীরাও দেখা যায় নিয়োগ পরীক্ষাতে গিয়ে তারা হয়তো সেই ভালো পারফর্মটা করতে পারেন না, জটিলতার কারণে, ভয়ের কারণে। আপনাদের এই পুরো কাজের যেই জায়গাটা, বা আপনারা এখন যে ওয়ার্কশপটা করছেন, আমি ওয়ার্কশপ বলছি বুঝতে সুবিধা হবে যারা আসলে বলছেন, সেই জায়গাতে আপনার কি মনে হয় যে এখনকার ছাত্রছাত্রীরা তারা একটা সংযোগ স্থাপন করতে পারবেন সরাসরি কাজ এবং পড়াশোনার বাইরে, যে সরাসরি কাজের ক্ষেত্রে যেই জায়গাগুলো ফেস করতে হয়, কথা বলার জায়গা থেকে যা যা উত্তর দিতে হয়, সেই জায়গা থেকে কতখানি সাহায্য হবে বলে মনে করেন? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু এক্সাম্পলের থ্রুতে শেয়ার করতে চাচ্ছি। আমি যখন ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউজ দিচ্ছিলাম, তখন আমি ফেস করতে পেরেছি যে আমি যখন ডে বাই ডে ইন্টারভিউসগুলো দিচ্ছি, তখন বিভিন্ন রিক্রুটারদের যখন আমি সামনে এন্টার করছি, তখন আমার প্রায় অনেক বেশি ফ্লস ছিল, অনেক বেশি। আমি রিক্রুটারদের যেই নলেজটা থাকে কিংবা রিক্রুটারদের যেই মেন্টালিটিটা থাকে, এইটা গ্র্যাব করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিয়োগের ক্ষেত্রে, যেটা বললেন। তো সেই ক্ষেত্রে যখন আমি ডে বাই ডে গ্র্যাজুয়ালি এক একটা ইন্টার্নশিপের ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করছিলাম, তখন খেয়াল করতে পারি আমি প্রিভিয়াস যে ইন্টারভিউটা দিয়ে এসেছি সেখান থেকে আমি কিছু একটা ভুল শিখে পরবর্তী ইন্টারভিউটা আমার ভুল হচ্ছে না। ঠিক সেম জিনিসটার জন্যই, যেহেতু আমরা HR রিলেটেড কাজ করছি, মেইন ফোকাস আমরা HR হিসেবে আমরা জানতে পারি ট্যালেন্ট অ্যাকুইজিশন আর রিক্রুটিং যেটাকে বলে। সো আমরা আমাদের এই কেস কম্পিটিশনসের থ্রুতে বা ওয়ার্কশপের থ্রুতে এই HR এর নলেজগুলো, HR এর স্ট্র্যাটেজিগুলো কীভাবে অ্যাপিয়ার করতে হবে, কীভাবে স্ট্র্যাটেজিক্যালি চিন্তাভাবনা করে মানুষের সামনে অ্যাপিয়ার করা যায় বা রিক্রুটারদের সামনে অ্যাপিয়ার করা যায়, এই মেইন মোটিভটা নিয়েই হচ্ছে আমরা এই কেস কম্পিটিশনটা আয়োজন করা। এবং
বলা যেতে পারে এরকম যে আমরা মোটামুটি কিছুটা রিক্রুটিংয়ের, কিছুটা ট্যালেন্ট অ্যাকুইজিশনের, কিছুটা ট্রেনিং ডেভেলপমেন্টের, পার্সোনাল গ্রোথ, নেটওয়ার্কিং, এই বিশেষ কিছু ক্ষেত্রগুলো যেটা খুবই ইম্পর্ট্যান্ট হয় আমাদের বর্তমান ওয়ার্কিং এনভায়রনমেন্টে। সো এই জিনিসগুলোকে আমাদের ইমপ্রুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তীতে এই কেস কম্পিটিশনসের থ্রুতে যে মার্কেট লিডার্সরা আসবেন, আমাদের গেস্ট থাকছেন, জাজেস থাকছেন, ওয়ার্কশপ যিনি নিচ্ছেন, সেমিনারে অনারেবল সেমিনারের যেই গেস্ট থাকছেন, তার থ্রুতে যে আমাদের পার্সোনাল নেটওয়ার্কিংগুলো হবে, আমাদের এরকমও সেশন থাকছে যে আমরা 1-to-1 সেশনও করতে পারছি আমাদের ক্লাব মেম্বার্সদের নিয়ে। আমাদের যারা আরও সহযোগী বা কলিগস আছেন, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন, তারাও অলরেডি মার্কেট লিডার্স। তো সেই থ্রুতেই আমরা একটা ব্রিজ মেইনটেইন করা, যে একটা ব্রিজ হয়ে যাচ্ছে এই কম্পিটিশনের থ্রুতে, টু নো দ্য মার্কেট লিডার্স, টু গেট টু নো দ্য সাইকোলজি অফ দ্য রিক্রুটার্স। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই HR বা নিয়োগের ক্ষেত্রে এটা আমাদের এই কম্পিটিশনটা আমরা আরও বেশি প্রেফারেন্স দিচ্ছি, যে নিয়োগের ক্ষেত্রে এটা আরও বেশি হেল্পফুল হতে পারে স্টুডেন্টসদের জন্য। চমৎকার, বেশ সুন্দর করে ভালো করে বুঝিয়ে বললেন। রিশাদের কাছে একটা ছোট প্রশ্ন রাখবো। হ্যাঁ, নিশ্চয়ই। রিশাদ, আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে এটার আয়োজন আপনারা করলেন, বাংলাদেশের সব শিক্ষার্থীরা এই জায়গাতে অংশগ্রহণ করতে পারবে, একটু সেই বিষয়টাতে বলবেন যে আয়োজনটা কীরকম, কিভাবে স্টুডেন্টরা আপনাদের পর্যন্ত পৌঁছাবে? হতে পারে যারা বরিশালের একটা স্টুডেন্ট বসে আছে, সে হয়তো জানেন আপনার আয়োজন সম্পর্কে, এই অনুষ্ঠানের মাধ্যমে জানলো, কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, এই পার্টিসিপেট করবে? ওকে, ধন্যবাদ। অবশ্যই এখন তো বলতে হয় যে কোনো ইভেন্ট হলে প্রথমেই একটা ইনভাইটেশন আসে সবার কাছে যে হি অর শি ইনভাইটেড ইউ টু দিস ইভেন্ট, ইন্টারেস্টেড অর গোয়িং। সো ফেসবুক থেকে আসি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব কয়টা প্ল্যাটফর্মেই, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন সবগুলোতে আমাদের ইভেন্ট লঞ্চ করা হয়ে গিয়েছে, এবং সেখানে আমাদের ইভেন্ট ডিটেইলস, আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে যেখানে ঢুকে বরিশালের একটা টিম অথবা রংপুরের একটা টিম রেজিস্ট্রেশন করতে পারবে, সেই প্রসেসটা ওখানে দেওয়া আছে। সুতরাং ওই জায়গা থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইজিলি তারা কানেক্টেড হতে পারছে, নাম্বার 1। এবং নাম্বার 2 হলো, আমরা নর্থ সাউথে তো পড়াশোনা করছি, কিন্তু আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে বিভিন্ন ইউনিভার্সিটির যে ক্লাবগুলো রয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির HR ক্লাব বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব অথবা বিজনেস ক্লাব, তাদের সাথে আমরা কোলাবোরেট করেছি। এবং কোলাবোরেট করে এখানে বরিশালের সাথে আছে, আমাদের সিলেটের সাস্টের সাথে আছে, খুলনায় আছে, চট্টগ্রামে আছে, আমরা রাজশাহীতে আজকে একটা রোড শো হবে। এখানে আমরা যেটা করি, ক্লাবের সাথে কোলাব করে তাদেরকে বলি যে একটা অনলাইনে একটা প্ল্যাটফর্মে, গুগল মিট অথবা জুমে, সেখানে তারা একটা সেমিনারের মতো ছোট ওয়ার্কশপের মতো তারা অ্যারেঞ্জ করে, যেখানে আমরা যাই অনলাইনে গিয়ে আমরা আমাদের সেখানেও এরকম একটা সেট আপেই নর্মালি আমরা কথা বলি HR ক্যালিব্রেশনের ব্যাপারে, HR ক্যালিব্রেশন করলে তাদের কী লাভ হবে, তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে, তাদের কোনো কোয়ারিজ আসছে কি না, এটা আমরা ওনাদেরকে জানিয়ে দিই। এবং ওই যে ক্লাব কোলাবোরেশনটা করলাম, যে ক্লাব ওই রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, তাদের ওখানে আমরা একটা ক্যাম্পাস অ্যাম্বাসাডারও দিয়ে দিই, যাতে ওই রাজশাহীর যে ছেলেটা আছে যে হচ্ছে ক্যালিব্রেশন পার্টিসিপেট করতে চাচ্ছে কিন্তু আমাদের পর্যন্ত রিচ আউট নাও করতে পারে সামহাও, যদি আমরা অপশন রেখেছি রিচ আউট করার, কিন্তু যদি সামহাও রিচ আউট নাও করতে পারে, সে যেন তার ক্যাম্পাস অ্যাম্বাসাডার, তার পরিচিত বড় ভাইয়া বা আপুর কাছে যেয়ে নিয়ে জানতে পারে সব কিছু। চমৎকার। মানে আমি যখন রিশাদের কথা বলছিলাম, মহসিনা একটা কথা বলছিলেন শেষের দিকে, এই ইভেন্টের মাধ্যমে সবাই রিক্রুটারের সাইকোলজিটা বুঝতে পারে। আমাকে একটু বুঝাবেন, এটা একটু এক্সপ্লেইন করবেন যে রিক্রুটারের সাইকোলজি বুঝলাম, কেমন হবে? আপনি তো এখন একটু এক্সপেরিয়েন্সড বলেছেন, আপনি ইন্টার্ন করেছেন, তো আপনার টেক অ্যাওয়ে কি, রিক্রুটারের সাইকোলজি কেমন, কি চায় সে? ভাইয়া, আমরা একটা টার্ম আমাদের মধ্যে খুব বেশি কমন, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের মেজর যেটা পড়ছি, আমি যেরকম বিজনেস স্টুডেন্ট, সো আমি হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু মার্কেট এখন এতটা ন্যারো যে কোম্পানিজও হচ্ছে রিক্রুট করাটা খুবই কমিয়ে দিয়েছে, খুবই কনস্ট্রেন্ট হয়ে গিয়েছে মার্কেট। সো আমি যখন দেখছি যে আমি কোনো সিভি জব করার পরে ফার্দার ইন্টারভিউ অর এক্সামের জন্য আমি কল পাচ্ছি, পরবর্তীতে যখন আমি অ্যাপিয়ার করছি আমার মধ্যে একটা টেনশন থাকছে কি কোশ্চেন করবে, এটা কি আমাদের পড়াশোনা রিলেটেড হবে অর এক্সপিরিয়েন্স রিলেটেড হবে। পরবর্তীতে যখন অ্যাপিয়ার করলাম ইন্টারভিউগুলোতে কিংবা অ্যাপটিটিউড টেস্টগুলোতে, তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কোম্পানি বেসড হচ্ছে তাদের সাইকোলজিটা খুবই ডিফারেন্ট। যেরকম আমরা এখন খুবই কোম্পানি বেসড না ইন্ডাস্ট্রি বেসড? কোম্পানি বেসড হতে পারে, বিকজ আমি যেরকম দেখলাম MFS এ যদি দেখি, আমরা কারেন্টলি বিকাশের ওদের হিউজ একটা প্রসেস থাকে, অলমোস্ট 1 মান্থের রিক্রুটিং প্রসেস থাকে, ইন্টার্নশিপ।
তো পরবর্তীতে যখন আমি এই প্রসেসগুলো পার হয়ে লাস্ট স্টেপটা ছিল আমাদের ইন্টারভিউ জিএমদের সাথে কিংবা হিউম্যান রিসোর্সের বাকি যে আমাদের হায়ার পজিশনে ছিলেন তাদের সাথে। তখন তাদের সাইকোলজিটা এরকম ছিল, তারা এক্সেল বেসড অনেক বেশি নলেজ চাচ্ছিলেন। যেহেতু তাদের এমএফএস বেস, তো তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট অলরেডি অনেক ডাইনামিক, তো তারা এক্সেল বেসড ইনফরমেশনস চাচ্ছিলেন, যেটা আমি এইচআর হয়ে আমার নলেজে ছিল যে হয়তো আমাকে এইচআর বেসড কোয়েশ্চেন করা হবে। আইদার বুকিশ নলেজ থাকবে যে এইচআর কী বা এইচআর কীভাবে ওয়ার্ক করে, অর এরকম থাকতে পারে যে কিভাবে আমার নলেজগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমি কাজ করতে পারি। কিন্তু তাদের রিকোয়ারমেন্ট ছিল তারা এক্সেল বেসড মোর কাজ করবে, যেরকম পেরোলের কাজ থাকে এক্সেলের, দেন ডেটা এন্ট্রির কাজ থাকে ডেটা রিলেটেড যে ইনফরমেশনগুলো, এরকম। যেমন আমি আরেকটা ইন্টারভিউতে অ্যাপিয়ার করার পর তারা ফুললি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে প্রেফারেন্স দিয়েছিলেন, আমি কিভাবে এখানে কাজ করেছি, আমি কতটা ডাইনামিক, আমি কতটা নেটওয়ার্ক বিল্ড করতে পারছি, এগুলোর উপরে। সো এই কোম্পানি টু কোম্পানি ডিফারেন্টভাবে যে তাদের সাইকোলজিটা, তারা যে ডিফারেন্টভাবে চিন্তা করে, দেন আমরা যেটা বলতে পারি মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড লোকাল কোম্পানিজ, তারাও খুবই ডিফারেন্টভাবে চিন্তা করে। মাল্টিন্যাশনালগুলো প্রেফারেন্স দেয় মেইনলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে, যেখানে লোকালগুলো মেইনলি বুকিশ নলেজ বা আমাদের একাডেমিক নলেজের উপরে বেশি ফোকাস দেয়। তো এই জায়গাটা কি রিশাদ কিংবা মহসিন অল্প করে বলতে পারেন কিনা, আপনি বিকাশের যে এক্সাম্পলটা দিলেন কিংবা আরেকটা যে এক্সাম্পল দিলেন, এই এক্সাম্পলগুলোতে থেকে এতটুক প্রিপারেশন আপনাদের থাকে যে এইচআর মানে তো এইচআর না, এইচআর মানে হচ্ছে এইচআর এর ভেতরে আবার অনেক সাব ডিভিশন সাব ডিপার্টমেন্ট থাকে, পার্টিকুলার পেরোল হইলে অবশ্যই এক্সেল লাগবে, বাট যদি রিক্রুটমেন্ট হয় তাহলে আর এক্সেল লাগবে না। তো এই জিনিসগুলো কি আপনারা স্টাডি করতে পারেন যে আসলে পার্টিকুলার কোন রোলের জন্য চাওয়া হচ্ছে, এবং ওই রোলের তো কিছু ফিচার এটা বাই ডিফল্ট থাকতেই হবে। এটা কি রিশাদ, এই ব্যাপারটা কি আপনারা আপনাদের এই ইভেন্টের মাধ্যমে যারা জয়েন করবে ওদেরকে এই পর্যন্ত আপনারা কানেক্ট করাতে পারেন? আচ্ছা, ইভেন্টের কানেক্ট করার সব থেকে বড় বিষয় হলো আমাদের তো অনেক ইভেন্টই ইউনিভার্সিটিতে হয়। আমাদের স্পেশালি ঢাকার যে ইউনিভার্সিটিগুলো কয়টা আছে, আমাদের বসুন্ধরা বা নর্থ সাউথ, এখানে বলে যে মানে 12 মাসে 13 পার্বণের মতোই 12 মাসে 13টা ইভেন্ট লেগেই থাকে। কিন্তু আমাদের ইভেন্টের স্পেশাল জায়গাটা যেটা, যে আমাদের ইভেন্টে যে গেস্টরা থাকেন ওনারা মোস্টলি এইচআরই থাকেন, 90% ওনারা এইচআরই থাকেন। সুতরাং ওনাদের যখন রিক্রুট করে কি এইচআর না বিজনেস? সরি, রিক্রুট যখন করে এইচআর করে না বিজনেস করে? বিজনেস থেকেই মেইনলি রিক্রুটটা করা হয়, বাট অপারেশনসটা চালায় এইচআর ডিপার্টমেন্ট, ফ্যাসিলিটেট করে এইচআর। এক্স্যাক্টলি, ফ্যাসিলিটেট এইচআর থেকে করে। সুতরাং এইচআররা যখন আমাদের সাথে এসে কথা বলেন, প্রিভিয়াসলিও যখন আমাদের ইভেন্টে এসে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, তখন এই যে আমাদের কিছু রং পারসেপশন যে অ্যাকচুয়ালি আমাদের সিভিটা কীরকম হওয়া উচিত। আমরা তো স্কুলে থাকতে সিভি লিখেছি, সেখানে CG4 দিয়ে রাখতাম আমরা, এবং আরও অনেক রকমের সিভি বানাতাম। তারপরে এই যে CGPA 4ই থাকতে হবে, বা CGPA অনেক বেশি থাকলেই আমি চান্স পাবো ওখানে। আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা অনেক দিন পর্যন্ত কেউ যায় না, হঠাৎ 4th ইয়ার এসে সবাই মনে করে আচ্ছা এমএসসিতে ঢুকতে হলে এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবে, হ্যাঁ এখন কি করা যায়। 4th ইয়ার এসে অনেকে ক্লাবে জয়েন করতে চায় আমাদের ক্লাবগুলোতে, বাট তখন অনেক সময় হয়তো বা তাদেরকে আমরা অ্যাড করতে পারি না, বা অনেক ক্লাবে অ্যাড করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং এই যে রিকোয়ারমেন্টসগুলো অ্যাকচুয়ালি আমরা যেভাবে ইউনিভার্সিটি পড়ার সময় বুকিশ জিনিসগুলো পড়ে আসছি স্লাইড অথবা বুকস থেকে, এগুলোর সাথে কোন পার্টটুকু আসলে এইচআররা চাচ্ছেন বা ইন্ডাস্ট্রি চাচ্ছে, এই জিনিসগুলো ডিরেক্ট ইন্ডাস্ট্রির লোকেরাই আমাদের এসে বলছেন, ইন্ডাস্ট্রির এইচআরআই ডিরেক্টলি আমাদের এসে বলছেন এই ইভেন্টে। সুতরাং এখান থেকে ওই যে কানেকশনসের ব্যাপারটা, আমার মনে হয় যে আমরা আমাদের ফ্যাকাল্টিসদের কাছ থেকে শুনছি সব কিছু, ওদের কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণ নলেজ গ্যাদার করছি, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ যেটা, এটা আমাদের ডিরেক্টলি এইচআররা এসে দিচ্ছেন। এখানে কানেক্টিভিটির একটা হিউজ অপরচুনিটি থাকছে। একই সাথে অনেক এডুকেটেড হওয়ারও সুযোগ আছে, মানে এইচআর সংক্রান্ত বিষয়ে সমাজে তরুণরা কিভাবে সমাজ পাল্টে দিতে পারে তার একটা উদাহরণ বা তার একটা অনুপ্রেরণার গল্প আমরা আজকে সকালে শুরু করেছি। কিন্তু দেশের নানা প্রান্তে এরকম অনেকেই ছড়িয়ে আছে যাদের কাজ এবং যাদের ইচ্ছার কারণেই কিন্তু পুরো দেশটা বদলে যাচ্ছে একটু একটু করে। এমনই একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই। একটু সিরাজগঞ্জে নিয়ে যাবো আপনাদেরকে। একটি মানবিক এবং সামাজিক সংগঠনের নাম হচ্ছে দুরন্ত। সিরাজগঞ্জে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পার্বণে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য আর বস্ত্র বিতরণ করে থাকেন তারা। এবছরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় এবং দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারা উপহার তুলে দিচ্ছেন। আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল।
আপনারা আবার যদি একটু বলেন যে হিউম্যান রিসোর্সের এই প্র্যাকটিসটা, এইটা কি আপনাদের এটা যেহেতু 4.0, আমি ধরে নিচ্ছি এর আগে 3টা ইভেন্ট হয়েছে, যারা এখানে অ্যাটেন্ড করে ওরা কি বাড়তি কোনো মাইলেজ থাকে ওরা যখন জব মার্কেটে যায়? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যদি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এখন আমার ইন্টার্নশিপ করছি রেকিট বেনকিজার বাংলাদেশে, এবং সেখানে আমার কোম্পানির যে ব্র্যান্ড ম্যানেজার আছেন উনি হচ্ছে আমাদের লাস্ট যে 3.0টা ছিল, এইচআর ক্যালিব্রেশন 3.0, ওখানকার ফাইনালিস্ট ছিলেন। সুতরাং এবং রিসেন্টলি 1 মাস আগে আমি যখন ডাটা ঘাটছিলাম আমাদের ক্যালিব্রেশন 3.0 এর ফাইনালিস্টদের সবাইকে যখন আমি পরে লিঙ্কডইনে কানেক্ট করলাম, দেখলাম সবাই মোটামুটি ভালো ভালো জায়গায় আছেন এখন। অ্যান্ড আমি এটাও দেখলাম যে আমি যখন ইন্ডাস্ট্রিতে গেলাম, স্টুডেন্ট থেকে যখন আমি ইন্ডাস্ট্রিতে গেলাম ইন্টার্নশিপের ইন্টারভিউ অথবা ইয়েতে, তখন দেখলাম যে এইচআর ক্লাবের নাম কম বেশি শুনলেও এইচআর ক্যালিব্রেশনের নাম স্পেসিফিক্যালি এইচআর রিলেটেড অথবা এই সেগমেন্টের যারা আছেন কর্পোরেটে তারা সবাই মোটামুটি জানেন এইচআর ক্যালিব্রেশনের কথা। সুতরাং এইচআর ক্যালিব্রেশনের চ্যাম্পিয়ন অথবা এইচআর ক্যালিব্রেশন ফাইনালিস্ট, রানার আপ, এগুলো যদি সিভিতে থাকে অবশ্যই এটা অনেক বাড়তি একটা অ্যাডভান্টেজ অ্যাড করবে। মহসিন, আপনার কাছে আবার আসি। যেই জায়গাটাতে আমরা কথা বলছিলাম, আমি যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম যে ছাত্রছাত্রীদের কীরকম সাহায্য হয় তার তো নিশ্চয়ই একটা মাপ পরিমাপ আছে, আর পুরো গল্পে গল্পে তার উদাহরণও পাচ্ছি আমি। সবাইকে একত্রিত করা এবং যারা আসলে নিয়োগ বাণিজ্যে আছে এখন তাদেরকে একসাথে এনে পুরো জায়গাটাতে আপনারা যখন কোলাবোরেশন করেন, চ্যালেঞ্জের জায়গা কি মনে হয়? মানে এই যে দুই পক্ষকে একত্রে বসানো এবং দুইজনের সাথে দুইজনের যেই চিন্তার আদান প্রদানটা, আপনি সাইকোলজির কথা বলছিলেন সে কারণেই বললাম, এই জায়গাটাতেও নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে ছাত্রছাত্রীদেরকে ওই টেবিল পর্যন্ত নিয়ে যাওয়া, এবং যারা আসছেন তাদের সময়ের কথা যদি বলি, গুরুত্বপূর্ণ, তারা সবাই ব্যস্ত থাকেন। সেই জায়গাতে আপনার চ্যালেঞ্জটা কি এবং সেটা আপনারা কিভাবে সমাধান করেন একটু শুনি। আমরা বেসিক্যালি রিসেন্ট একটা উদাহরণ দিয়ে বলি, জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে। রিক্রুটারদের একটা সার্টেন টাইম থাকে যখন তারা রিক্রুটমেন্টগুলো ছাড়েন, হোক সেটা ইন্টার্নশিপ ওর জবের জন্য, একটা পার্টিকুলার টাইম থাকে ইয়ারলি। তো এই জুলাইটার টাইমটাই ছিল মেইনলি একটা রিক্রুটিংয়ের টাইম, তাদের একটা ব্যাচ ওই সময় রিক্রুট হয়। আমরা যখন কারেন্টলি কেস কম্পিটিশনস নিয়ে কাজ করছিলাম বা আমরা রিচ আউট করার ট্রাই করছিলাম, আমিও তখন ইন্টার্নশিপ করছিলাম, তখন একটা প্রবলেম সবচাইতে বড় ফেস করলাম যে আমাদের পারমিশন রিলেটেড অনেক ইস্যুস থাকে, পলিটিক্যাল অনেক ইস্যুস হয়ে যায় মাঝে মাঝে। আমরা পারমিশনগুলো যখন নিতে যাই, পারমিশন ক্যাম্পাস থেকে, অথরিটি থেকে আমাদের দিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এই পারমিশনটা হয়ে যাওয়ার পরে যখন এই জুলাই বিপ্লবটা চলে আসলো হঠাৎ করে, তখন রিক্রুটারদের একটা জিনিস আমি খুবই নোটিসেবল, যেটা হচ্ছে তারা রিক্রুটমেন্ট অফ করে দেয়। আমরা তখন আর রিচ আউট করতেই পারছিলাম না ফর জব, ফর ইন্টার্নশিপস। ভাইয়া হয়তো অবশ্যই রিলেট করতে পারবেন। তো এই টাইমটায় আমরা রিক্রুটারদের কাছে এই নলেজটা পৌঁছানো বা রিক্রুটারদের কাছে রিসেন্ট যেই আমরা যেটাকে জেন জি বলছি এখন, জেন জিকে রিক্রুট করা বা তারা কিভাবে কোম্পানিকে বেনিফিশিয়াল সাইড আরও এনে দিতে পারে, মেইন কোম্পানি ফোকাসই থাকে কোম্পানি বেনিফিট। সো এই তারা কিভাবে এই তরুণদেরকে তাদেরকে রিক্রুট করে কিভাবে তারা তাদের অর্গানাইজেশনকে আরও বেনিফিশিয়াল দিকে যেতে পারে, নতুন চিন্তাধারা যেটাকে বলছি আমরা, ফ্রেশ মাইন্ড যেটাকে বলে, ফ্রেশ নলেজ, নতুন করে স্ট্র্যাটেজি মেকিং বা কোনো ধরনের তাদের কোম্পানি বেনিফিটের থ্রুতেই যদি আমি বলি, কোম্পানি বেনিফিট যেখানেই দেখবে, মোস্ট অফ দ্য টাইম আমরা কি দেখি, ইনভেস্টার্সরা সেখানে ইনভেস্ট করবেন যেখানে তাদের ফিউচার মনে হচ্ছে। খুবই স্বাভাবিক। ঠিক সেইমভাবেই রিক্রুটাররাও সেইমভাবেই মনে করেন যে এখানে যদি আমার ফিউচার আছে, এর মধ্যে আমি ফিউচার দেখতে পাচ্ছি, তখনই তারা সেখানে অ্যাপ্রোচ করবেন বা তখন তারা তাদের টাইমটা ইনভেস্ট করবেন। তো আমরা এইভাবেই হচ্ছে মার্কেট লিডার্সদের কাছে বা মার্কেট এইচআরদের কাছে আমরা রিচ আউট করি, অ্যান্ড তাদের সাথে আমরা স্টুডেন্টসদেরকে একসাথে কোলাবোরেশনে আনার ট্রাই করি যে আমরা কিভাবে তাদেরকে ফেস টু ফেস বসিয়ে তাদের সাথে একটা কাইন্ড অফ নেগোসিয়েশন আমরা বলতে পারি, কাইন্ড অফ তাদের সাথে 1-to-1 সেশন বা ফেস টু ফেস সেশনস বলতে পারি। তাহলে হয়তো রিক্রুটিং মাইন্ড থেকে না হলে অনেক সময় গল্পের ছলে ছলে কোথায় কি হচ্ছে, কোন কোম্পানিতে কেমন ধরনের এনভায়রনমেন্ট কেমন, তারা কিভাবে কেমন এমপ্লয়িজ চাচ্ছেন, হয়তো তাদের এই নলেজগুলো, তারা অবশ্যই এইচআর বেসড, তারা অবশ্যই অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তাদের এই এক্সপিরিয়েন্সগুলো যখন তারা শেয়ার করেন স্টুডেন্টসদের সাথে, তখন তারা
স্টুডেন্টসরা আসলেই জানতে পারেন যে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তাদের ভিতরে ডেভেলপমেন্টটা কি দরকার এমন। আর আমরা যে চ্যালেঞ্জেসের কথা যদি মেনশন করতে যাই, মেইন চ্যালেঞ্জেস থাকে দুজনকে একসাথে নিয়ে আসা সামনাসামনি। সেটাই মার্কেট লিডার্সরা যারা আছেন তারা স্বভাবতই এই সময়টা দিতে চাবেন না, তাদের প্রত্যেকটি সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। আর স্টুডেন্টসরা চায় খুবই, আমি যদি একটা টার্ম ইউজ করি, খুবই অধৈর্য, ধৈর্য সহকারে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চান না। কিন্তু স্টুডেন্টদের প্রতি আমার এটাই আহ্বান থাকে যে যদি এই টাইমটা তারা দিতে পারে আমাদেরকে, তাহলে তারা এই পার্সোনাল নলেজগুলো থেকে, পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো থেকে যেই মাইন্ডসেটগুলো রেডি করতে পারবেন বা তাদের নিজেদেরকে নিজের ল্যাকিংসগুলোকে ফিল আপ করতে পারবেন, এভাবেই মানে তারা যেন ট্রাই করে যে বিভিন্ন কেস কম্পিটিশনসের থ্রুতে যেরকম মার্কেট লিডার্স থাকেন, আমাদের অথরিটি মেম্বার্স থাকেন, যতটুকু শেখার সুযোগ আছে অতটুকু শেখাটাই মেইন আমরা হচ্ছে আমাদের পারপাস। একদম একদম। রিশাদ, মহসিনা যেটা বলল যে যারা রিক্রুটার তাদের প্রত্যেকটা সেকেন্ডের অনেক দাম, এটা সত্য। আবার এটাও সত্য যারা ওয়াইজ রিক্রুটার তাদের কাছে এটা সেকেন্ডের দাম না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট। বিকজ সে যদি এখান থেকে 5টা ভালো রিসোর্স পুল করতে পারে, তার লাইফ কিন্তু অনেক সোজা হয়ে যাবে। এই জায়গাটাতে রিশাদ, আপনাদের আসলেই কি চ্যালেঞ্জ মার্কেট থেকে এরকম যাদেরকে আপনারা আনতে চান, আপনাদের ইভেন্টে হোক, রোড শো করাতে চান, তাদেরকে আনাটা কি আসলেই চ্যালেঞ্জ? না, আমি মহসিনের কথার সাথে অনেকটাই একমত যে আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি টু হান্ট দ্য হেডস, যে ট্যালেন্টগুলো হান্ট করার জন্য এটা একটা অপরচুনিটি। কারণ এখানে এসে আরও যে বিষয়টা যে ওনারা এখনকার মার্কেট সাইকোলজিটা অনেকটা বুঝতে পারেন। হ্যাঁ পারেন, যে অফিস থেকে যখন ইউনিভার্সিটিতে আসেন, আমার নেক্সট 5 ইয়ার্সে যারা আমাকে সার্ভিস দিবে আমার বিজনেসটাকে, তাদের সাইকোলজিটা কিভাবে কাজ করছে, তারা কিভাবে কাজ করবেন, এটা ওনারা বুঝতে পারেন। এটা ওনার জন্য একটা অপরচুনিটি। বুঝতে পারার যে ব্যাপারটা থাকে, এটা কি ওয়ান ওয়ে কমিউনিকেশন থাকে নাকি টু ওয়ে? টু ওয়ে ডিরেক্ট সেশন, সেখানে কোশ্চেন করা যায়, সবকিছু ওপেন ফ্লোর থাকে, টু ওয়ে। কিন্তু মহসিনের কথাটাও এদিক থেকে অপরচুনিটির দিক থেকে ধরতে গেলে হ্যাঁ, এটা অবশ্যই অপরচুনিটি আছে ওনাদের জন্য। কিন্তু মহসিনের কথাটা যেটা এক্সপ্লেন করতে চেয়েছে সেটা হচ্ছে যে টাইমিংয়ের একটা কথা যদি বলি, যে আমাদের মোটামুটি রিক্রুটার্সরা সেই ক্ষেত্রে ফ্রি থাকেন ফ্রাইডে স্যাটারডে, আমাদের মোস্টলি ফ্রি টাইম হচ্ছে ফ্রাইডে স্যাটারডে। এই জায়গাটা একটা সমস্যা। আর আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করেছি, আমার প্রায় 1 বছর এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে প্রেসিডেন্ট হিসেবে, যে কোনো ইভেন্ট করার ক্ষেত্রে আমাদের এইজের একটা সাইকোলজি কাজ করে যে আমরা মোর সেলিব্রিটি অর ইনফ্লুয়েন্সার যারা গেস্ট থাকেন তাদের কথা শুনতে বেশি পছন্দ করি, রাদার দ্যান সামওয়ান ওয়াইজ ইন দ্য ইন্ডাস্ট্রি, অথবা হচ্ছে যিনি অনেক এক্সপেরিয়েন্সড আর কি, যারা আসলে অভিজ্ঞতা আছে কিছু দেবার। আমরা খুব ওয়েল নোন ফেসের কাছ থেকে কথা শুনতে বেশি পছন্দ করি। যার কারণে দেখা যায় যে অনেক সময় অডিটোরিয়াম যেটা আমাদের থাকে সেটা ভরতে অনেক সময় হয়, অথবা কোনো সেলিব্রিটি আসলে অডিতে জায়গা দেওয়া যায় না। এই জিনিসটা অনেক সময় মিসপারসেপশন একটা ক্রিয়েট হয়। সুতরাং আমার মনে হয় যে সবার বোঝা উচিত আমার 3 বছর পরে কোন জিনিসটা দরকার, 3 বছর পরে আমার জব দরকার, সেটার জন্য আমাদের রিক্রুটারদের সাইকোলজিটা বোঝা দরকার, গ্যাপটা কমানো দরকার। এটার জন্য আমার মনে হয় যে এই ধরনের যে সেগমেন্টগুলো থাকে বা যে ইভেন্টগুলো থাকে, এগুলোতে সকল স্টুডেন্টেরই পার্টিসিপেট করা খুবই জরুরি। আমরা গল্প করছিলাম দুজনের সঙ্গেই, জানছিলাম তাদের আগামীতে তারা যে কাজটা করছে, মানে একেবারেই রিসেন্ট ফিউচার যেটাকে বলে, তারা যে কাজগুলো করবে সেগুলো নিয়ে আমরা গল্প শুনতে চাচ্ছিলাম। রিশাদের কাছে যাই, অনেক কিছু জানলাম আমরা আপনাদের পুরো ওয়ার্কশপটা সম্পর্কে, কি করছেন আপনারা এই কম্পিটিশনে। একটা জায়গাতে আপনারা বলছিলেন যে এখানে কিছু প্রবলেম দেওয়া হয়, যারা আসলে আসেন এইচআর রিক্রুটার হয়ে, তারা কিছু প্রবলেম দেন ছাত্রছাত্রীদেরকে, কেস দেন, সেগুলো সলভ করতে হয়। তো কি ধরনের কেস বা কি ধরনের প্রবলেম সলভ করে থাকেন তারা, এবং নির্ধারিত কিছু সময়ও আছে, আমি যেটা দেখছিলাম 48 to 72 আওয়ার্সের মধ্যে সলভ করতে হয় কেস সলভ। কি ধরনের কেস আপনারা দিয়ে থাকেন স্টুডেন্ট? আচ্ছা, কয়েকটা এক্সাম্পল যদি দিই। কিছুদিন আগে আমাদের খুবই ট্রেন্ডি একটা কথা সবখানে চলছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জবকে রিপ্লেস করে দেবে কিনা। তো এটা তখন কিন্তু একটা বড় প্রবলেম ছিল। এটার উপর একটা কেস বিল্ড হতে পারে, যেটা হচ্ছে স্টুডেন্টরা সে সময় সলভ করে দিয়েছিল। এটা একটা। তাছাড়া ইন্ডাস্ট্রি একাডেমির ব্রিজিং, এটা রিলেটেড অনেক কেস হয়। এবার আমরা সব থেকে বড় যেটার উপর ফোকাস করছি সেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপরে, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে অনেক কেস হতে পারে। এবং এবার যেটা আমাদের 3টা ফেজ থাকবে, 3টা ফেজেই ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেডই কেস থাকবে। এখানে আমাদের এটাই মোটিভ যে এই যে এফেক্ট অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট বা মেন্টাল ওয়েলবিংটা এমপ্লয়ীদের, এটা তাদের এফিসিয়েন্সির ওপরে কতটা এফেক্ট ফেলছে।
যে কোনো রকমের কেস হতে পারে, যেমন মনে করেন কিছুদিন আগে জুলাই আগস্ট গেল, এটার পরে এমপ্লয়ীদের বা সবার সেই আগের মতো এফিসিয়েন্সি বা মেন্টালিটি, যে ওয়ার্ক এফিসিয়েন্সি থাকার কথা নাও থাকতে পারে। ছন্দপতন তো ঘটেছে হ্যাঁ, কাজে definitely. একটা, হ্যাঁ সেই জায়গাতে তো আমাদের জুলাই আগস্টে এত টিয়ার শেল, এত রক্ত, তারপরে আমাদের ইন্টারনেট ব্ল্যাক আউট গেল, এটার পরে একটা ছন্দপতন থাকতে পারে। আবার সেই আগের ট্র্যাকে ফিরেছে অনেক টাফ। এখানে একজন এইচআর হিসেবে কিভাবে এইটা সলিউশন করতে পারে, এরকম কেস হতে পারে। এরকমই বিভিন্ন ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেড কেস, ওয়ার্ক এনভায়রনমেন্ট বেটারমেন্ট, এমপ্লয়ীদের মেন্টাল ওয়েলবিং এর জন্য কি করা যায় যাতে কোম্পানির এফিসিয়েন্সিটা বাড়ে, ওয়ার্কারদের এফিসিয়েন্সিটা বাড়ে, এটা নিয়ে কেস হতে পারে। বাহ, এই কেসগুলোতে যখন রেসপন্ড করে, আপনি যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির টপ 5টা ইউনিভার্সিটির কথা যদি বলি, আবার পাবলিক ইউনিভার্সিটি, ঢাকার বাইরের পাবলিক ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে কি যখন আনসারগুলো আসে, আনসারগুলোর তারতম্যটা কতটুকু পার্থক্য থাকে? মানে হয় কি, যদি আমি বরিশালে থাকি, আমি ওই এনভায়রনমেন্ট থেকে কিন্তু আমি একটা জিনিস নিব, আবার যখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি, আমি অনেক কিছু অনেকভাবে একটা লেন্স দিয়ে দেখব। আপনারা যখন এই কেসগুলোর সলিউশন দেখেন আর কি, বিভিন্ন টিম যখন করে, ওদের আনসারগুলো কেমন আসে? বোঝা যায় যে এটা কোন জিওগ্রাফি থেকে কিভাবে কি করছে? মহসিনা কিংবা রিশাদ যে কেউ এটার আনসার করতে পারেন, যার এক্সপেরিয়েন্সটা আছে। আচ্ছা, আমি অ্যান্সার করি। সেটা হচ্ছে প্রথমে একটু ডিপ্লোম্যাটিক্যাল অ্যান্সার দিতে চাই। সেটা হলো যে ডিপ্লোম্যাটিক্যালি দিতে পারেন, আবার আমার মনে হয় যে কমিউনিকেশনে এখন বলা হয় সবথেকে বেস্ট কমিউনিকেশন হচ্ছে সত্যটা বলে দেয়া। সত্যটা বলে দেয়, এক্স্যাক্টলি। আমি সত্যটাই ওর জন্য বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কেসের সলিউশন দেখি না, কারণ আমরা অর্গানাইজার। কারণ সলিউশন যদি আমরা দেখি তাহলে একটা বায়াসনেসের কথা চলে আসে। আমি দিতেই পারি যে আমরা ইউনিভার্সিটিকে জিতাই দিলাম, এরকম। সেক্ষেত্রে আমরা কেসগুলোর সলিউশন সবকিছু আমাদের ফ্যাকাল্টিসরা করেন, এবং আমরা স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়া থাকে কোনো একটা কোম্পানি। সেই কোম্পানি থেকে যারা এইচআর একটা প্যানেল থাকেন, ওনারা মেইনলি কেসগুলোর সলিউশন দেখেন এবং ওনারাই জাজমেন্ট দেন। সুতরাং এইটার জাজমেন্ট, নাম্বারিং, রেজাল্ট কোনটাতেই আমাদের অর্গানাইজারদের কোনো হাত থাকে না। চমৎকার চমৎকার, মানে স্বচ্ছতার জায়গা পুরোপুরি রয়েছে, স্বচ্ছতার স্বচ্ছতার জায়গাটা আমরা জায়গা। আপনারা কিছু বলতে চান আপনাদের পুরো ইভেন্ট নিয়ে দর্শকদেরকে উদ্দেশ্য করে? ছোট্ট করে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের সবার ডেভেলপমেন্টের একটা বড় জায়গাতে যেটি কাজ করেছে, শুধুমাত্র আমরা এইচআর ক্যালিব্রেশন না, আমাদের বিজনেস কম্পিটিশন এরিয়ায় অনেক বড় একটা ইনফ্লুয়েন্স রাখে আমাদের ফিউচারটাকে ডেভেলপ করার জন্য, আমাদের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, আমাদের ব্রেন আর শার্পভাবে কাজ করানোর জন্য। সুতরাং সবাইকেই অনুরোধ করবো এটি যে বিজনেস কম্পিটিশন প্রচুর করতে থাকেন। ইউনিভার্সিটি লাইফ 4 বছর চলে যাওয়ার পরে যদি আপনি ফিল করেন যে কোনো বিজনেস কম্পিটিশন করেননি, খুব আফসোস হবে। সুতরাং আজকে রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এইচআর ক্যালিব্রেশন 4.0-তে। অবশ্যই এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেওয়ার আছে। আমরা যেগুলো গল্প করলাম যে আমাদের থেকে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট থেকে, এইচআর থেকে, এটার বাহিরেও যেই সেমিফাইনালিস্ট বা ফাইনালিস্টরা আসবেন, পুরো বাংলাদেশ থেকে এখানে টপ ট্যালেন্টসরা আসবেন। আপনারা যদি সেই টপ ট্যালেন্টসদের সাথে পরিচিত হতে পারেন, ডেফিনেটলি 5 বছর পরে যেয়ে দেখবেন যে এই টপ ট্যালেন্টসরাই বা ফাইনালিস্টরাই বা সেমিফাইনালিস্টরা সকল বড় বড় জায়গায় আছেন। আপনার নেটওয়ার্কটা ওই লেভেলের ক্রিয়েট হবে তখন। সুতরাং দেরি করবেন না, আজই রেজিস্ট্রেশন করুন আমাদের এইচআর ক্যালিব্রেশন 4.0-তে। মহসিনা, আপনি অল্প করে কিছু বলতে চান? খুব অল্প করে। আমি এটা বলতে চাই যে আমাদের ইউনিভার্সিটির লাইফ শেষ করে বা পড়াশোনা শেষ করে যদি আমরা প্রয়োজনীয়তাটা বুঝতে পারি যে আজকে আমার সিভিটা ফাঁকা, এই সুযোগটা যেন, এই আফসোসটার জায়গা যেন থেকে না যায়, তার জন্যই আমি সকল কারেন্ট স্টুডেন্টসদেরকে বা যারা কারেন্টলি অ্যাপিয়ার করছেন, আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, তারাও ট্রাই করে দেখতে পারেন। এটি খুব সুবর্ণ একটি সুযোগ হতে পারে ইন্ডাস্ট্রি লিডারদের সম্পর্কে জানা এবং মার্কেট সম্পর্কে জানা। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বেশ কিছু তথ্য জানলাম, নতুন নতুন কিছু বিষয় শিখলাম। আমাদের সময় এত সুযোগ ছিল না, বা ঠিক এটাই মনে হচ্ছিল। রিশাদ যখন বলছিল, মনে হয়েছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন যদি আমাকে কেউ এরকম বলতো যে ভাই অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে এরকম অপরচুনিটিজ আছে। আমরা যারা স্টুডেন্ট আছে যারা এইটার ভেতর দিয়ে যাবে, তাদের সবার জন্য আমাদের শুভ কামনা রইল। সহকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। একদমই তাই। আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, যদি মনে হয় আপনারা সংযুক্ত হতে পারেন এই অ্যাক্টিভিটিতে, সংযুক্ত হতে পারেন, নিজের স্কিল নিজেকেই ডেভেলপ করতে হবে, সেই সুযোগটা নিয়ে নিতে হবে নিজেকেই। সকালের বাংলাদেশের আয়োজনে পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভ সকাল আরও একবার সবাইকে আবারও শুভ সকাল।